এই মুহূর্তে আবার একটা ষড়যন্ত্রে, নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেলেন ডক্টর ইউনূস। সেনা প্রধান ওয়াকারুজ্জামানকে পদত্যাগ করতে বাধ্য করা। জেনারেল ওয়াকার হাত জোড় করে বলছেন যে স্যার আমাদেরকে মাফ করে দেন, আমার অফিসারদেরকে আপনি জেলে দিবেন না। এদিকে আজ রাতে ডক্টর মোহাম্মদ ইউনূস নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। সেনাপ্রধানকে নিয়ে নতুন পদক্ষেপ নেন, সবাই আতঙ্কে পড়েছে। দেশে এই মুহূর্তে নতুন পরিস্থিতি, সবকিছু দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে। দর্শক, যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে, জাতীয় পার্টির নেতাদের, শীর্ষ নেতাদের গ্রেপ্তার করতে হবে, তাদের শেখ হাসিনার দোষর হিসেবে বিচার করতে হবে, এরকম দাবি বিভিন্ন পক্ষ থেকে উঠছে। পুলিশের এবং সেনাবাহিনীর পিটুনির শিকার হয়েছেন। আপনারা সংখ্যায় কম হতে পারেন, কিন্তু আমরা আপনাদের ভাই। আপনারা যখন বললেন যে আপনাদের মধ্যে থেকে সংসদে কথা বলতে প্রতিনিধি লাগবে, কেন আপনাদের কি আমাদেরকে বিশ্বাস হয় না? এনসিপি কে কথা দিয়ে কথা রাখতে পারবে না বিএনপি, এক্ষেত্রে জামাত খুব আত্মবিশ্বাসী। প্রধান উপদেষ্টার সৌদি সফর বাতিল, এটা অত্যন্ত ভালো একটা পদক্ষেপ নিয়েছে সরকার। আসলে আমি বলছিলাম যে ইতালি সফরটাই হোক শেষ সফর। তাই বাংলাদেশে মানবাধিকার থাকবে এই মুহূর্তে, এটা আমরা আশঙ্কা করি। 1971 সালের যুদ্ধের সময় যে অবস্থা ছিল, আজকেও বাংলাদেশে একটা শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে স্বাধীনতার সপক্ষের মানুষ, ঠিক সেই অবস্থায় আছে। ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের অংশীদার তাদেরকে আমি হুঁশিয়ার করে দিতে চাই, দেশের মানুষ এগুলোকে ক্ষমা করবে না। আপনারা যা মনে করছেন তা হবে না। বাংলাদেশের মানুষ 2 মিনিট লাগবে না এইরকম পাতানো খেলার রাজনীতি। হ্যাঁ, বাংলাদেশের রাজনীতিতে খেলা শুরু হয়েছে ইতিমধ্যে। অন্যদিকে ডক্টর ইউনূস আজ রাতে নতুন একটি ষড়যন্ত্রে লিপ্ত হন এবং সেনাপ্রধানকে নিয়ে একটি পদক্ষেপ নেন। দর্শক শ্রোতা, আপনারা তো জানেন গত কিছুদিন যাবৎ সেনাপ্রধানকে নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। অন্যদিকে ডক্টর ইউনূসও বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন। তার পদক্ষেপগুলা দেখে সারা দেশের মানুষ আতঙ্কে রয়েছে এবং অনেকে রাজপথেও নামে। দর্শক শ্রোতা, আপনারা জানেন বাংলাদেশের মধ্যে প্রতিনিয়ত অস্থিতিশীল পরিবেশ, ক্ষমতায় কে বসবে এইটা নিয়েই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ঝামেলা শুরু হয় এবং বিভিন্ন ষড়যন্ত্র হয়। সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে, বাংলাদেশের রাজনীতির বর্তমান পরিস্থিতি। আসুন আমরা কথা বাড়াবো না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। এই মুহূর্তে আবার একটা ষড়যন্ত্রে, নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেলেন ডক্টর ইউনূস। আবার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেলেন ডক্টর ইউনূস জামাতের সঙ্গে। এই নতুন বাংলাদেশে জামাত সরকার গড়বে। সেনা প্রধান ওয়াকারুজ্জামানকে পদত্যাগ করতে বাধ্য করা, শেখ হাসিনার ঘনিষ্ঠ, তার আত্মীয় ওয়াকারুজ্জামানকে কুপকাত করতে পারলেই বাংলাদেশে ক্ষমতায় এসে যাবে জামাত, এমনটাই জামাত মনে করছে। কি কন্ডিশন হয়েছে আপনার সঙ্গে জামাতের? কি পাবেন আপনি? নিশ্চয়ই কিছু পাবেন, কারণ স্বার্থ ছাড়া আপনি তো চলেন না ডক্টর ইউনূস। যতই সাহায্যের হাত বাড়িয়ে দাও না কেন, ভোল বদলের কোনো চেষ্টা নেই। বাংলাদেশ আছে, বাংলাদেশেই কোনো ভোল বদল নেই। একই রকমভাবে বাংলাদেশের চালে চলছে। সে ভারত সাহায্যের হাত বাড়িয়েই দিক আর যা কিছুই করুক, বাংলাদেশ একেবারে ঘেঁটে ঘ, বোঝেন, সেই ঘেঁটে ঘ হয়ে রয়েছে। আর এর মূল কারিগর কে সেটার বলার অপেক্ষা নেই। 5ই আগস্টের পর থেকে একটার পর একটা অঘটন ঘটিয়ে চলেছেন যিনি একটা কাঠের পুতুল, যিনি চুপচাপ থাকা ছাড়া আর অন্য কিছু জানেন না। শুধু চেয়ারে কিভাবে বসে থাকতে হয় সেটা জানেন। আপনারা কার কথা বলছি বুঝতে পেরেছেন? ডক্টর ইউনূসের কথা বলছি। আপনারা হয়তো বারবার বলেন যে এই প্রতিবেদনে আসে শুধুমাত্র ডক্টর ইউনূসকে ছোট করবার জন্য, একজন সম্মানীয় ব্যক্তিত্বকে ছোট করবার জন্য। আসলে তা নয়। যত বাংলাদেশ নিয়ে আমরা জানছি না, যত আমরা এগোচ্ছি না, তত দেখা যাচ্ছে যে প্রত্যেকটা জায়গাতে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন ডক্টর ইউনূস। তাই তো বলতে বাধ্য হচ্ছি। আপনারা নিজেরা বলুন না, আপনাদের বাংলাদেশের সংস্কার হয়েছে? ডক্টর ইউনূস যেটা বলেছেন সেটা করতে পেরেছেন? আচ্ছা, এই এতদিন 5ই আগস্টের পর থেকে তিনি ক্ষমতায় রয়েছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। একটা কিছু যুগান্তকারী বলুন যেটা বাংলাদেশের মানুষ মনে রাখবে। ডক্টর ইউনূসকে যে একজন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা চালিয়ে দেখিয়ে দিলেন যে নির্বাচিত সরকার আসলে কোনটা করা উচিত। একটা কিছু কথা, একটা এমন উদাহরণ দেখাতে পারবেন না যেখান থেকে বাংলাদেশ নিয়ে গর্ব করার মতো জায়গায় নিয়ে গেছেন ডক্টর ইউনূস বাংলাদেশকে। উল্টে সেনাবাহিনীর সঙ্গে ঝামেলা, সেনাকর্তারা বিপদে রয়েছেন, তাদের গ্রেপ্তারি পরিস্থিতি। ডক্টর ইউনূসের কোনো স্টেটমেন্ট নেই।
ওয়াকারুজ্জামানের সঙ্গে সরাসরি সংঘাত তৈরি করেছেন। সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে, তার কোনো বিবৃতি, স্টেটমেন্ট কিচ্ছু নেই। জেনারেল ওয়াকার হাত জোড় করে শীর্ষ রাজাকার পুত্র গোলাম আজমের পুত্র, কি যেন ওইটা আমাদের যে গামসা ভাই, যাই হোক আপনারা জানেন, সেই আজমি, ব্রিগেডিয়ার আজমি, সেই আজমির কাছে বলছেন যে স্যার আমাদেরকে মাফ করে দেন, আমার অফিসারদেরকে আপনি জেলে দিবেন না। কথাটা আমার নয়, কথাটা আপনার নয়, কথাটা কোনো ফেসবুকের ট্রল পেজের নয়, এটা হচ্ছে ব্রিগেডিয়ার আজমি সম্প্রতি তার সাক্ষাৎকারে জানিয়েছেন যে যখন মানে পট পরিবর্তন হলো জুলাই আগস্টের আন্দোলনের পরে গত বছর, তারপরে তাকে ডেকে নিয়ে ভাত খাইয়ে আমাদের ওয়াকার সাহেব এই করুণ মিনতিটা করেছিলেন। বাইরে ভাই, বাংলাদেশের ইতিহাসে সেনা প্রধানদের মধ্যে এইরকম একটা লুথালুকরে কিভাবে যে আওয়ামী লীগ খুঁজে বাইর করে সেনা প্রধান করলো, এবং শুধু এই অপরাধেই তাদের আসলে ক্ষমতা থেকে যাওয়া উচিত বলে আমি মনে করি। যাই হোক, সেই আলাপে যাচ্ছি না। এই হচ্ছে অবস্থা। সম্প্রতি আমরা জানি যে এই কয়েকজন সেনা অফিসার, সিনিয়র জেনারেল এবং ব্রিগেডিয়ার জেনারেলদেরকে আমরা দেখতে পেলাম যে আদালতে হাজির করতে তারা বাধ্য হলেন, যেটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল আছে সেখানে আনতে। অনেকদিন ধরে এটা নিয়ে একটু কথাবার্তা হচ্ছিল। এখানে মজার বিষয় হচ্ছে আমরা শুনলাম যে জেনারেল ওয়াকার তার একটা বক্তৃতায়, মানে তাদের আভ্যন্তরীণ বক্তৃতা বলেছেন যে আমার ব্রাদারদেরকে, উনি ব্রাদার বলেছেন, ব্রাদারদেরকে কারাগারে নিয়ে, প্রিজন ভ্যানে করে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে, এইটা দেখতে আমার বুক ভেঙে যাচ্ছে। নাটক পারে ভাই, যাই হোক, ভেঙে যাচ্ছিল। এই হচ্ছে যে ওনার কথা। তো আমার ধারণা সরকার যেটা করেছে বলছে, ওহো তাহলে তোমার সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে সেই গল্পের মতো আর কি, যে রানী, আপনারা জানেন যে রানী বলছিল যে ওরা কাঁদছে কেন জনগণকে দেখে, বলে ওরা তো রুটি পায় না, রুটি খেতে পারে না, এই জন্য কাঁদছে। বলে রুটি পায় না, কেক খায় না কেন? তো একইভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যেটা করেছেন, বলো তোমার সমস্যা তাহলে হচ্ছে প্রিজন ভ্যানে। ওকে, ঠিক আছে, তোমার জন্য একটা নীল প্রিজন ভ্যান না দিয়ে একটা শীতাতপ নিয়ন্ত্রিত আমরা একটা নতুন প্রিজন ভ্যান দিলাম, সবুজ রঙের, সেটার মধ্যে বাংলাদেশ কারাগার লেখা, এবং সেটাতে করেই আসো, তাহলে তো তোমার প্রবলেম সলভ করে দেওয়া হলো। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এটা খুব ভালোভাবে খেলেছেন। জোকের পার্ট, আমাদেরকে এই কথাটা মানতেই হবে, এই প্রথমবারের মতো সেনাবাহিনীর ভিতরে যারা আছেন, যারা সবসময় ভাবতেন যে উর্দি পরা অবস্থায় থাকলে তাদের সকল ধরনের কর্মকাণ্ড জায়েজ হয়ে যাবে, সেটা আর হবে না। এই একটা চ্যালেঞ্জ ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকার নিয়েছেন। আমি এটার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, কারণ এটা প্রয়োজন আছে। কেন প্রয়োজন আছে প্রিয় দর্শক, আমাদেরকে এটা মানতে হবে। আমরা যদি এই দেশটাকে মানবিক দেশ করতে চাই, যেখানে জনগণের ক্ষমতায়নকে এম্পাওয়ার্ড করতে চাই, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষায় মানে কি যেন সভ্য হইতে চাই, সভ্য দেশ হিসেবে পরিচিত করতে চাই, তাহলে প্রত্যেকটা মানুষকে তার কর্মকাণ্ডের জন্য দায়ী দায়িত্ব নিতে হবে, এবং সেই দায়িত্বটা প্রপার ভাবে নিতে হবে। আপনি ধরেন যে কাণ্ডটা বাংলাদেশে হয়েছে, যে যদি কোনো স্পেসিফিক প্রফেশন আপনি থাকেন, আপনি বিচারের ঊর্ধ্বে থাকবেন, এটা কি কোনো মানবিক রাষ্ট্র গঠন করা সম্ভব না। প্রত্যেকটা মানুষকেই ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে, এবং প্রত্যেকটা মানুষকে বিচারের মুখোমুখি করার জন্য আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে। এই চেষ্টার একটা বড় উদ্যোগ হচ্ছে এই প্রথমবারের মতো বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে। আমি মনে করি যে সেনা উর্দি পড়লেই আপনি বিচারের বাইরে থাকবেন, ঊর্ধ্বে থাকবেন, সেটা না, আপনাকে সিভিল প্রশাসনের বিচারের মুখোমুখি হতে হবে। এটার জন্য আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে এবং তার সরকারে যারা এই শক্ত স্ট্যান্ডটা নিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ জানানোর পাশাপাশি আমার এখন একটা প্রশ্নটা হচ্ছে, এই যে বিচার প্রক্রিয়াটা শুরু হচ্ছে এবং এখানের মধ্যে যে যুক্তিতে এদেরকে বিচার করা হচ্ছে, এনসিপি কে কথা দিয়ে কথা রাখতে পারবে না বিএনপি, এক্ষেত্রে জামাত খুব আত্মবিশ্বাসী। দর্শক, একটা খবর আমার দেশের, এনসিপি কে কতগুলো আসন ছাড়তে রাজি বিএনপি, যা জানা গেল। মানে এনসিপি কে বিএনপি আসন ছাড়তে রাজি, এ বিষয়ে শতভাগ কনফার্মেশন পাওয়া গেছে। এনসিপির সাথে জোট করতে বিএনপি পাগল, এনসিপি কে কাছে পেতে চায়। বিএনপি এখন উতালা, সেই ইন্টারমিডিয়েটে পড়ুয়া ছেলের মতো, মেয়ের মতো, কাছে পেতে উতলা, মন মানে না, হাত কাটে, রক্ত দিয়ে চিঠি লেখে, ওইরকম পাগলামি করছে এখন বিএনপি। এই ম্যাচিউর আচরণ করছে, অথচ এই এনসিপির কিচ্ছু নেই, ওদের কোনো ভোট নেই, ওদের আলাদা কোনো গ্রহণযোগ্যতা নেই। সারা বাংলাদেশে ওদের 10,000 ভোট নাই, এখন ছিল একসময় ওদের লক্ষ লক্ষ ভোট ছিল, এখন কিচ্ছু নাই। সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একটা সময় ছিল যে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এনসিপির ছেলেদের জনসমর্থন ছিল 80%-এর মতো। যেমন একটা সময় ছিল হাসনাত আব্দুল্লাহ যদি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে দাঁড়াতো, 80% ভোট চোখ বুঝে পেত। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 500 ভোট নাই, তারপরেই এনসিপির সাথে বিএনপি জোট করতে পাগল। আর জামাত হাসছে যে ওদের সাথে জোট করবে, ওদেরকে আসন ছাড় দিবে, কিন্তু দিন শেষে তো দিতে পারবে না, কারণ কেন্দ্রীয় বিএনপি ছাড় দিবে, কিন্তু লোকাল বিএনপি এনসিপি কে পিটাবে, আর জামাত তখন বসে বসে হাসবে।
এটা নিশ্চিত সবাই জানে এবং এনসিপিও স্বীকার করছে। গণমাধ্যমের সাথে আলাপ করলে এনসিপিও বলছে যে লোকাল বিএনপি তো ছাড় দিবে না, এটাই বড় চ্যালেঞ্জ। স্বতন্ত্র প্রার্থী, বিদ্রোহী প্রার্থী বিএনপি, তাদেরকে ঠেকাবো কিভাবে? অতএব আমার প্রেডিকশন এটাই যে বিএনপির মায়ের খেয়ে এনসিপি জামাতের সাথে জোট করতে আসবে। তবে সময় ফুরিয়ে গেলে তখন তো আর লাভ হবে না। সময় থাকতে আসলে, এখন মনোনয়ন প্রত্যাহারের গণনা শেষ, তখন যদি আসে তাহলে তো লাভ হবে না। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত আমার প্রেডিকশন এটাই থাকবে যে বিএনপির মায়ের খেয়ে জামাতের কাছে আসবে এনসিপি। তো আমার দেশের এই রিপোর্টে কি আছে আমরা একটু বিশ্লেষণ করবো দর্শক। রাষ্ট্র সংস্কার, জুলাই সনদ কিংবা রাজনৈতিক নানান ইস্যুতে গত কয়েক মাস ধরেই বিএনপির সঙ্গে এনসিপির এক ধরনের টানাপোড়েন দেখা গেছে রাজনীতির মাঠে। এখন এই রাষ্ট্র সংস্কার, জুলাই সনদ, এইসব বিষয়ে টানাপোড়েনের মধ্যেও যদি বিএনপির সাথে জোট করতে যায়, এনসিপির রাজনীতি থাকবে না, এনসিপি জয় বাংলা হয়ে যাবে। এনসিপির মৌলিকত্ব থাকবে না, জন্মকে অস্বীকার করা হবে যদি এগুলোকে বিসর্জন দিয়ে, মানে জুলাইকে বিক্রি করে বিএনপির সাথে জোট করতে যায়। আর বিএনপির সাথে এনসিপি জোট করতে গেলে জুলাইকে বিক্রি করেই যেতে হবে, এর বাইরে কোনো অপশন নাই। আপনারা সংখ্যায় কম হতে পারেন, কিন্তু আমরা আপনাদের ভাই। আপনারা যখন বললেন যে আপনাদের মধ্যে থেকে সংসদে কথা বলতে প্রতিনিধি লাগবে, কেন আপনাদের কি আমাদেরকে বিশ্বাস হয় না? আমাদের উপর ইনশাআল্লাহ বিশ্বাস রাখেন আপনারা। আমি আসলে আগেই ওয়াঙ্গালের কোনো অনুষ্ঠানে যাওয়ার আমার সৌভাগ্য হয়নি, তবে আমি এসেছিলাম এখানে জেনে যে এটা কালাচাঁদপুর বা আমাদের এখানকার, আমার ঢাকা 17 নির্বাচনী আসনের সবাই, বাট আমি এসে দেখি এখানে প্রিন্স ভাই ভোটারই নাকি সবচেয়ে বেশি। প্রিন্স ভাইকে বললেন যে ও তাই তাই, আচ্ছা। আমি কথা খুব কনসাইজ, খুব শর্ট করব। দেখুন, আপনাদের অনেকের বক্তব্য শুনলাম আমি। আপনাদের মধ্যে অনেক দাবি আছে, আপনাদের চাওয়া পাওয়া। আমার মনে হয় সবচেয়ে বড় পরিবর্তনের জায়গাটা হওয়া উচিত, মনে করবেন না আপনারা সংখ্যায় কম হতে পারেন, কিন্তু আমরা আপনাদের ভাই, আমরা বাংলাদেশি, আমরা আপনাদের পাশের মানুষ। আপনারা যখন বললেন যে আপনাদের মধ্যে থেকে সংসদে কথা বলতে প্রতিনিধি লাগবে, কেন আপনাদের কি আমাদেরকে বিশ্বাস হয় না? আমাদের উপর ইনশাআল্লাহ বিশ্বাস রাখেন আপনারা। আপনাদের যে কোনো অসুবিধা, যে কোনো দাবি আমি আজকে বলে যাচ্ছি বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান হিসাবে, আপনারা আমার কাছে বলে যাবেন, আমাকে দিয়ে যাবেন। আমি এতটুকু আপনাকে বলছি যে আপনাদের প্রতিনিধি সংসদে যা বলবে ইনশাআল্লাহ তার চেয়ে কোনো অংশে কম আপনাদের পক্ষে আমরা দাঁড়াবো না ইনশাআল্লাহ। আমরা জানি কোনোভাবেও আর আগামীতে জাতি বিভক্তর প্রক্রিয়ার যে ট্র্যাপ রাজনীতিবিদরা করে তার মধ্যে না পড়ি। রাজনীতি বস্তুনিষ্ঠ স্বপ্ন দেখিয়ে মানুষকে ইমপ্রেস করা, কনভিন্স করা খুবই কঠিন ব্যাপার। এর চেয়ে সবচেয়ে সহজ হলো জাতি বিভক্ত প্রক্রিয়া করা, যেটা গতানুগতিকভাবে আমরা দেখে এসেছি যে বড় বড় রাজনৈতিক দল বা এনারা এগুলি করে আসছে, বিশেষ করে গত 17 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ রিজিম যেটা করে আসছে। এই ট্র্যাপে জানি আমরা আগামীতে না পড়ি, আমরা যেন রাজনীতি করি গণতান্ত্রিক পন্থায়। আপনারা আমাদের কোনো মাইনরিটি না, আপনারা কোনো, অবশ্যই আপনারা গারো সম্প্রদায়, কিন্তু আমি মনে করি প্রত্যেকটা বাংলাদেশের নাগরিক যেমন আমাদের কাছে, তরুণ প্রজন্মের কাছে, সামনে যারা ইনশাআল্লাহ আগামীতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে এবং বিএনপির যারা নেতৃত্ব আছেন, বিশেষ করে দর্শক, যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে, জাতীয় পার্টির নেতাদের, শীর্ষ নেতাদের গ্রেপ্তার করতে হবে, তাদের শেখ হাসিনার দোসর হিসেবে বিচার করতে হবে, এরকম দাবি বিভিন্ন পক্ষ থেকে উঠছে। জাতীয় পার্টির অফিসে বারবার হামলার ঘটনা হচ্ছে। যদিও সর্বশেষে আমরা দেখেছি যে গণ অধিকার পরিষদ জাতীয় পার্টির অফিস ভাঙচুর করতে গিয়ে, আক্রমণ করতে গিয়ে নুরুল হক নূর নিজেই পুলিশের এবং সেনাবাহিনীর পিটুনির শিকার হয়েছেন, যেটা নিয়ে অনেক ঘটনা ঘটেছে। তারা উঠে পড়ে লেগেছিল জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য, কিন্তু শেষ পর্যন্ত আমরা সেরকম কোনো কর্মকাণ্ড সরকারকে নিতে এখন পর্যন্ত দেখিনি। অনেকেই বলেন যে সরকারের এই সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় এই মুহূর্তে, কারণ আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা দিয়েই আন্তর্জাতিক যে চাপ তৈরি হয়েছে সরকারের উপরে, সেই চাপ সামলাতে তারা হিমশিম খাচ্ছে। সেই জাতীয় পার্টিকে হঠাৎ করে গতকালকে আমরা দেখলাম এক ধরনের হুঙ্কার দিতে। এই প্রথমবারের মতো তারা এত বড় হুঙ্কার দিল। এই হুঙ্কারের শক্তিটা কোথায় থেকে পেলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, সেটা একটা বড় প্রশ্ন। তিনি একেবারে সরাসরি বললেন যে তাদের দল এবং আওয়ামী লীগকে ছাড়া কোনো নির্বাচনই হতে দেয়া হবে না। এটা একটা বড় কথা, কিন্তু এই বড় কথা বলে এই মুহূর্তে তাদের দলের এবং আওয়ামী লীগের যে অবস্থা, তাতে করে তিনি টিকে থাকতে পারবেন কিনা এটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। কি বললেন তিনি, কোন প্রেক্ষাপটে বললেন, এটার মাধ্যমে জাতীয় পার্টির উপরে আবার বড় ধরনের দুর্যোগ নেমে আসে কিনা একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের রীতিমতো হুঙ্কার ছেড়েছেন। তাকে নিয়ে গণমাধ্যমের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। তিনি বলছেন জাতীয় পার্টি ও আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হতে দেয়া হবে না।
নির্বাচন হবে না এটা কিন্তু বলেননি, তিনি বলেছেন নির্বাচন হতে দেয়া হবে না। তার মানে হচ্ছে যে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করা হলে সেটা প্রতিহত করা হবে। তার মানে একটা সাংঘর্ষিক পরিবেশ আমাদের জন্য অপেক্ষা করছে। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়। এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।